আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজ অনুষ্ঠানের ১৬তম পর্ব। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিম্যাক্রিবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে স্বাস্থ্য খাতের করণীয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। চলুন পরিচয় হয়ে নিই। আমার ডান পাশে প্রথমে রয়েছেন অধ্যাপক ডাক্তার জাকির হোসেন হাবিব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। এবং তারপরে রয়েছেন এস.এম. সাবরিনা ইয়াসমিন, উপপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর। তো আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আলোচনার শুরুতেই অধ্যাপক ডাক্তার জাকির হোসেন, আপনার কাছে জানতে চাই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি? সাধারণ মানুষ কেন এটিকে বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচনা করবে? আমরা সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই কথাটা চেয়ে আমরা হয়তো অনেক বেশি বুঝি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কারণ আমরা প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক নিয়েই সাধারণত কাজ করি। কিন্তু আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কথাটা বলি হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য যেসব ওষুধগুলি ব্যবহার করতাম জীবাণুগুলিকে মেরে ফেলার জন্য, যে জীবাণু দ্বারা ওষুধগুলি হয়, তো সেগুলির জন্য বিভিন্ন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতাম। তো সেই অ্যান্টিবায়োটিকগুলি দেখা যাচ্ছে যে দিনে দিনে প্রতিরোধী হয়ে উঠছে। এখানে ব্যাকটেরিয়াকে যেগুলি ওষুধগুলি মেরে ফেলে সেগুলিকে বলে অ্যান্টিবায়োটিক। ছাড়া আরও কিন্তু বিভিন্ন রকমের জীবাণু আছে, যেমন ফাঙ্গাস আছে, ভাইরাস আছে, এগুলির জন্য আবার অ্যান্টিভাইরাল কিংবা অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আছে। তো এদেরকে আমরা একসাথে বলি অ্যান্টিমাইক্রোবিয়াল। জি, এই অ্যান্টিমাইক্রোবিয়াল যেই ওষুধগুলি সেটা একসময় খুব ভালো কাজ করলেও ইদানিং দেখা যাচ্ছে যে যেই ওষুধগুলি আগে ভালো কাজ করতো সেই ওষুধগুলি আর কাজ করছে না। সেটাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলি সাধারণ ভাষায়। তো আপনার পরবর্তী প্রশ্ন হলো যে এটিকে কেন সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচনা করবে? আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সাধারণ কিংবা অসাধারণ বলে কিছু নাই, এখানে আমরা সবাই এই ঝুঁকির মধ্যে আছি। এটা আসলে একটা বৈশ্বিক সমস্যা, শুধু যে বাংলাদেশে আছে তা না, এটা সারা বিশ্বেই এটা একটা স্বাস্থ্য ঝুঁকির কারণ আমরা যখন কোনো ইনফেকশাস ডিজিজ হয়, সংক্রামক ব্যাধি হয়, তখন আমরা ওই ওষুধগুলি দিয়ে ডাক্তাররা ওনাকে রোগীকে চিকিৎসা করার চেষ্টা করেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলি কাজ করতেছে না। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যে এই সমস্যাটা আপনার উন্নত বিশ্বে যতটা না, আমাদের মতো দেশগুলিতে এই সমস্যাটা আরও বেশি। তো সুতরাং চিকিৎসার জন্য ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন তাতে রোগীর সেটা সুস্থ হচ্ছে না, যার ফলে রোগীর ব্যয় বেড়ে যাচ্ছে, চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, রোগীর ভোগান্তি বেশি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রোগী মারাও যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক আমাদের মতো দেশের। ধন্যবাদ, আপনার কাছে পরে আসবো। এস.এম. সাবরিনা ইয়াসমিন, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল, যেহেতু আপনি ওষুধ প্রশাসন অধিদপ্তরে আছেন, এটি কি একই বিষয়? সাধারণত কোন কোন ওষুধগুলো অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে পড়ে? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো এরকম একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এই দুটো এক বিষয় না। অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ বলতে আমরা মূলত 4 ধরনের ওষুধকে বুঝি: অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসাইটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে এই 4 ধরনের ওষুধের মধ্যে এক ধরনের ওষুধ। এই ওষুধগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেমন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিভাইরাল হচ্ছে ভাইরাসজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, অ্যান্টিফাঙ্গাল যা ফাঙ্গাসজনিত সংক্রমণের জন্য ব্যবহৃত হয়, এবং অ্যান্টিপ্যারাসাইটিক এগুলো হচ্ছে পরজীবী যেমন কৃমি, উকুন, ম্যালেরিয়ার জীবাণু এগুলোর বিরুদ্ধে কাজ করে। জি, অর্থাৎ আমরা যেটা বলতে পারি সব অ্যান্টিবায়োটিকই অ্যান্টিমাইক্রোবিয়াল, কিন্তু সব অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক না। জি, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে পরবর্তীতে আসবো। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে ফিরে আসছি। আমাদের দেশে সাধারণত কোন কোন ভুল অভ্যাসগুলো এএমআর বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী বলে আপনি মনে করেন? এখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এমন একটি সমস্যা, এটা একটা বিভিন্ন দিক থেকে এটার যখন একটা বিভিন্ন আমাদের নিয়মকানুনগুলি মানা না হয় তখন সমস্যাটা বেশি হয়। এখানে ক্লিনিশিয়ানদের একটা সাইড আছে আপনার রোগীদের তরফ থেকে। আপনি সম্ভবত রোগীদেরটাই বিশেষভাবে উল্লেখ করতে চাচ্ছেন।
তো আমাদের এখন আসলে যেহেতু অ্যান্টিবায়োটিকগুলি ক্রমশ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এক্ষেত্রে রোগীদের প্রথম যে করণীয় কিংবা যেটা ভুল করে সেটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। যেহেতু আমাদের জীবাণুগুলি ক্রমশই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, সেহেতু প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে এই নিজেদের স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা। স্বাস্থ্যবিধিগুলি মেনে চলে কিন্তু আমরা ইনফেকশন ডিজিজ হাতে অনেক ক্ষেত্রে রেহাই পেতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে ইনফেকশনগুলি হয়, আমরা যে কোনো লক্ষণ দেখলে আমরা মনে করি যে অ্যান্টিমাইক্রোবিয়াল কিংবা অ্যান্টিবায়োটিক সমস্ত রোগের একটা নাশক, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না। আমি যদি কোনো একটা অনেক ভাইরাস আছে যে ভাইরাসগুলি আপনার কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হয় না। ভাইরাস দিয়ে তো আর অ্যান্টিবায়োটিকের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক দিয়ে তো আর ভাইরাসের চিকিৎসা হয় না, এমনিতেই 2-3 দিন এমনিতে পরে। এটা কয়েকদিনে চলে যায়। তো আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, আমরা অনেক সময় ডাক্তারদের একটু চাপ প্রয়োগ করি যে কারণ আমার কেন ভালো হচ্ছে না, কেন আমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না। আবার আরেকটা হয়, যখন ডাক্তার সাহেবরা যখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেন, তখন হয়তো দেখা যাচ্ছে 1-2 দিনের মধ্যে হয়তো রোগটা একটু সেরে যায়। তখন আবার আমরা করি কিন্তু ঠিক আছে, যখন ভালোই হয়ে গেছি তখন আর হয়তো খাওয়ার দরকার নেই, তখন আমরা তখন ওষুধটা বন্ধ করে দিই। সেখানে আরেকটা সমস্যা হয়। আরেকটা সমস্যা হতে পারে যে আপনার আমরা আরেকজন রোগীর কাছ থেকে শুনেও কিন্তু এরকম করি যে আমার জ্বর হয়েছে, আপনারও জ্বর হয়েছে, আপনার কাজ ছিল, ঠিক আছে আপনি কি অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন, তাহলে আমি সেই অ্যান্টিবায়োটিকটা খাই, এটা করে। আরেকটা কাজ যেটা হয় আমাদের হাসপাতালগুলিতে, আমাদের সাধারণ অভ্যাস হচ্ছে আমাদের যখন কোনো হাসপাতালে রোগী ভর্তি থাকেন তখন আমরা দল বেঁধে তাকে দেখতে যাই। এটা আমাদের একটা সামাজিক রীতিও আছে। তো যখন আমরা দল বেঁধে কোনো রুগীতে দেখতে যাই, তাহলে আসলে হয় কি হাসপাতালের পরিবেশটাও নষ্ট হয় এবং পাশাপাশি রুগীরও আমাদের থেকে সংক্রমিত হওয়ার চান্স থাকে। রাইট। তো সেক্ষেত্রে একটু মনোযোগী হওয়া উচিত। আমাদের অপ্রয়োজনে হাসপাতালে যাওয়া, রোগীর সঙ্গে সংস্পর্শে আসা না আসাই ভালো। যারা চিকিৎসার সাথে জড়িত আছে তারা থাকবেন, এছাড়া থাকবেন না। একেবারে প্রয়োজন না হলে রোগীর সাথে সামাজিকতা হিসেবে না যাওয়াটা আমি বলছি, এমনি রোগীর প্রয়োজনীয়তা যাবেন। জি, চমৎকারভাবে বলছেন। আমরা যাতে এই ভুলগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে রোগীরা সাধারণত দ্রুত সুস্থ হওয়ার আশায় চিকিৎসকের কাছে অ্যান্টিবায়োটিক দাবি করেন বা অ্যান্টিমাইক্রোবিয়াল দাবি করেন। একজন চিকিৎসক হিসেবে এই ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন? আসলে রুগীরা তো চাইবেই যে সে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, কারণ আমরা সবাই কেউ অসুস্থ হয়ে থাকতে চাই না, আমরা চাই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু তারা হয়তো জিনিসটা পুরোপুরি বুঝে না। প্রথম কথা হচ্ছে রুগী হিসাবে রুগীকে যেটা করা, আমাদের অনেক রোগীর কিন্তু আমাদের ভ্যাকসিন রয়েছে। তো সুতরাং যেই ভ্যাকসিনগুলি যাকে দেওয়ার, টিকাগুলি যাদের দেওয়ার, তারা যদি টিকাগুলি দেন অনেক রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেটা আমরা দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নটা কি ছিল যেন? প্রশ্নটা ছিল যে পেশেন্টরা আপনার কাছে যখন আসে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক না দিলে তার স্বস্তি লাগে না আর কি। হ্যাঁ, সেটাই। তো এটা একটা সামাজিকভাবে অনেকের একটা ভুল ধারণা হয়ে গেছে, কিভাবে মোকাবেলা করবেন যে আর কি তার অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সুস্থ হবে, কেন অ্যান্টিবায়োটিক দিচ্ছে না, এরকম এটা আসলে একটা সামাজিক একটা ব্যাপার হয়ে গেছে, আমাদের অভ্যাসগত একটা পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে ডাক্তারদের যেটা দরকার সেটা হচ্ছে একটু সহনশীলভাবে রুগীকে বোঝানো। তো রুগী একটু সময় দেওয়া, কারণ রুগী তো এটা বুঝবে না, সেটাই স্বাভাবিক। এবং একটা অসুস্থ রোগ সবসময় তাড়াতাড়ি সুস্থ হতে চাবেন, এটাই স্বাভাবিক। আমি নিজে হলেও আমি সে সুস্থ হতে চাবো। সেই ক্ষেত্রে তাকে একটু সময় ধরে যদি বোঝানো যায়, তাতে সুবিধাটা কি হয় যে বুঝালে তখন হয় যে সেই রুগীটা তো নিজে বুঝতেই পারতেছেন, তার ভবিষ্যতে তিনি এটার থেকে বিরত থাকবেন। পরবর্তী এছাড়াও রুগীর যে আত্মীয় স্বজন তাদেরকেও তারা তখন বলবেন, এবং এতে কিন্তু রোগের অর্থ অনেক সাশ্রয় হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে যদি ডাক্তার রোগীকে বোঝানো যায়, কাউন্সিলিং করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এবার SM সাবরিনা ইয়াসমিন আপনার কাছে আসছি। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এখনো অনেক জায়গায়, আমি বলবো বেশিরভাগ জায়গায় দেখি। তো এটি বন্ধ করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কি ধরনের তদারকি, আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন? ধন্যবাদ। ওষুধ ও কসমেটিক অ্যাক্ট 2023 মোতাবেক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এতে 20,000 টাকা জরিমানার একটা বিধান রয়েছে। এখন ওষুধ ও কসমেটিক অ্যাক্ট এটা মূলত সেপ্টেম্বর 2023 অনুমোদিত হয় এবং ফেব্রুয়ারি 2024 এই আইনের এই ধারাটি মোবাইল কোর্টের তফসিলভুক্ত হয়। আমরা মার্চ 2024 থেকে এই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে আইনানুগ যে ব্যবস্থাটা গ্রহণ করা সেটা শুরু করি এবং আমরা এখানে একটু বলবো যে এটা তো নতুন একটা অ্যাক্ট হয়েছে কসমেটিককে অ্যাড করে। আইনটা কিন্তু আরো অনেক আগে থেকে, বিশেষ করে ড্রাগ অ্যাক্ট এই বিষয়টা ছিল না, এটা 23 সালের আইনেই নতুন এসেছে। আচ্ছা, ড্রাগ এন্ড কসমেটিক সহ। হ্যাঁ, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে। এবং এখন এই 24 সালের পর থেকে বছরে আমরা প্রায় 2,500 থেকে 3,000 ফার্মেসিকে কিন্তু
এই জরিমানার আওতায় আনছি। এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যালয় থেকে বছরে প্রায় 60 থেকে 70 হাজার ফার্মেসি এটা কিন্তু পরিদর্শন করা হয়ে থাকে। এছাড়াও ওষুধ প্রশাসন অধিদপ্তর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মোড়কে রেড লেবেল করেছে। আপনারা এটা দেখে থাকবেন, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের রেড আইডেন্টিফিকেশন একটা মার্ক ইনকর্পোরেট করা হয়েছে এবং এখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না। এটা হচ্ছে কি ফার্মেসি রিটেলার যারা তারা এখন বুঝতে পারছেন যে আমরা আসলে কোন মেডিসিনটার কথা বলছি, যে এটা আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করেন আপনি জরিমানা হবে। আবার সাধারণ জনগণ যারা তারা কিন্তু বুঝতে পারছেন তার প্রেসক্রিপশনে লেখা কোন ওষুধটি অ্যান্টিবায়োটিক, যেটা তার ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়াও আমরা এই ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন কার্যালয় থেকে বছরে প্রায় 200 থেকে 250টি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত ফার্মেসি রিটেলার, ডক্টর, নার্স তাদেরকে নিয়ে করা হয়ে থাকে, কারণ যেহেতু আইনটা নতুন, আইনটা সম্পর্কে তাদের জানা জরুরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি এই জ্ঞানটা থাকাও তাদের জন্য অত্যন্ত জরুরি। জি, আমি যদি বলি যে আপনারা কি হ্যাপি? আমাদের যে কার্যক্রমটা চলছে এটা এখন মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে এটা এখন জিরো টলারেন্স, এবং আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় এটাকে এই জিরো টলারেন্স হিসেবে দেখছে এবং এটা মার্চ পর্যায়ে বর্তমানে বলতে পারেন এটা ক্রাশ প্রোগ্রাম চলছে এবং প্রত্যেক দিনে তারা ডেইলি রিপোর্ট করছেন। আমরা আশা করছি যে এই যে আমাদের শাস্তির যে বিধানটা রয়েছে এবং কার্যকর পদক্ষেপ এটা আরো অনেক জোরদার হবে। জি, আমরা আশা করি এটা আরো জোরদার হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্নে যাই, নিম্নমানের ভেজাল বা সাবস্ট্যান্ডার্ড অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ কি এএমআর বৃদ্ধির কারণ? নিম্নমান, ভেজাল, সাবস্ট্যান্ডার্ড এই অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। কারণ ওষুধে যদি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা বলা হয় সেটা পরিমাণ ঠিক না থাকে, যে পরিমাণ থাকার কথা, তাহলে এগুলো হবে কি জীবাণু পুরোপুরি কিন্তু ধ্বংস করতে পারবে না। তার মানে কি বেঁচে যাওয়া জীবাণুগুলো রেজিস্ট্যান্স তৈরি করবে পরবর্তীতে। তো ওষুধ প্রশাসন অধিদপ্তরের আমাদের 54টি জেলা কার্যালয় আছে এবং 8টা বিভাগীয় কার্যালয়। এখানে আমাদের মার্কেট সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল একটা টিম আছে, প্রত্যেকটা কার্যালয়ে আছে। তারা কি করেন, ফিল্ড পর্যায়ে ফার্মেসিগুলো থেকে এই ওষুধের নমুনা উত্তোলন করে আমাদের ল্যাবে পাঠান। আমাদের ঢাকায় 2টি ল্যাব এবং চিরাঙ্গে 1টি ল্যাব আছে, এছাড়া আমাদের 8টি মিনি ল্যাব আছে। এবং যখন এগুলো সাবস্ট্যান্ডার্ড হয় তখন কিন্তু এই ওষুধগুলোর উৎপাদন বাজারজাতকরণ বন্ধ করা হয় এবং যে প্রতিষ্ঠান উৎপাদন করলো তাদের বিরুদ্ধে কিন্তু ডাক কোর্টে মামলা দায়ের হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার জাকির হোসেন হাবিব। ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, কাশি বা ফ্লুতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কি? এর সাথে আরেকটা প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে বুঝবেন কোন কোন রোগে আমার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে যেই ওষুধ আমরা সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিকগুলি যে অপব্যবহার যেটা বলি সেটা কিন্তু আসলে ভাইরাসজনিত রোগেই হয় এবং ভাইরাসজনিত রোগ আমাকে সারাক্ষণই ঘিরে থাকে। আমাদের যে সর্দি কাশি হচ্ছে সারাক্ষণ পরিবেশের কারণে বিভিন্ন ভাইরাস থাকে, এছাড়া অ্যালার্জির কারণে কিন্তু সর্দি কাশি এগুলো হয়ে থাকে। কিন্তু আমরা সব কিছুতেই মনে করি যে ওদের অ্যান্টিবায়োটিক দিলেই সেটা কিওর হবে। আসলে কিন্তু অ্যান্টিবায়োটিকটা আছে হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়ার জন্য। যদি ব্যাকটেরিয়া যদি শুধু যেই ব্যাকটেরিয়ার জন্য যেই অ্যান্টিবায়োটিক দরকার সেটা দিলেই শুধুমাত্র সারবে। সুতরাং ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক আসলে কোনো কার্যকারিতাই নেই। এটা আমরা অনেক সময় স্বভাবগতভাবে দেই, আমরা মনে করি যে এতে তাড়াতাড়ি হয়তো সেরে যাবে, কিন্তু আসলে সেরকম কিছু হয় না। তবে এটাও খেয়াল রাখতে হবে যে অনেক অসুখ কিন্তু সর্দি কাশি থেকে তারপরে হয়তো আরও সিরিয়াস রোগ ঘটতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনার নিজের অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো কার্যকারিতা আসছে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মতোই খেতে হবে। তো সুতরাং এগুলিতে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আসলে। জি, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে হাসপাতালে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ, সংক্রমণ প্রতিরোধ, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং প্রয়োজন অনুযায়ী কালচার ও সেন্সিটিভিটি পরীক্ষা গুরুত্ব কতটা? জি, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, যেটা দরকার আসলে আমাদের দেশে। আপনি যদি চিন্তা করেন যে আমাদের জীবাণুগুলি এত ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুগুলি কোথা থেকে আসছে, আসলে আমাদের হাসপাতালগুলি কিন্তু এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুগুলির কিন্তু একটা আধার। কারণ এখানে সমস্ত জটিল রোগীরা সেখানে যান, সেখানে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় এবং যতই বেশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় জীবাণুগুলি কিন্তু ততই প্রতিরোধী হয়ে যায়। তো সেই কারণে আমাদের হসপিটালগুলিকে অনেক সময় বলা হয় যে হটস্পট এবং রিজার্ভার বলা হয় মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার জন্য।
সেই কারণে হসপিটালগুলিতে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল মানে যাতে ইনফেকশন না হয় এটা খুবই জরুরি বিষয়। কারণ আমি যে হসপিটালে যদি আমি এই নিয়মকানুনগুলি না মেনে চলতে পারি, তাহলে কী হবে যে এই যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি, তখন যেই ব্যাকটেরিয়াগুলি ছোটোখাটো অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না, সেই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলিকে আমাকে আক্রান্ত করবে। শুধু তাই না, আপনার হাসপাতাল থেকে ইনফেকশন প্রিভেনশন না করলে হাসপাতালে যে ডাক্তার কিংবা নার্স কিংবা অন্যান্য স্বাস্থ্য সহযোগী আছেন, তারা কিন্তু এটা দিয়ে আক্রান্ত হতে পারেন। আরেকটা জিনিস আপনারা জানেন যে এই হসপিটালগুলি বিভিন্ন অপারেশন হচ্ছে, এই অপারেশনের সময় যদি আমরা ওটিতে যদি আমাদের স্টেরিলাইজেশন জিনিসপত্র না থাকে, আমরা সব মেনটেন করতে না পারি, তাহলেও কিন্তু এই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি আমরা আক্রান্ত হতে পারি। এতে যেটা হয়, এখানে রুগীর হয়তো হসপিটালে বেশি থাকতে হয়, রুগীর প্রচুর টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক কিনতে হয় এবং ওই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু সংখ্যাটা বেড়ে যায়। তো সেই কারণে আমাদের হসপিটালগুলিতে একটা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, এই জিনিসটা খুবই জরুরি। এই হসপিটালগুলিতে আমাদের সরকার থেকে নির্দেশনা আছে, প্রতিটা হসপিটালে একটা কমিটি থাকবে যারা ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল নিয়ে কাজ করবেন। তারা দেখবেন হসপিটাল কি হচ্ছে এবং সেখানে একটা ইন্ডিকেটর হচ্ছে আপনার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, মানে হসপিটাল জনিত সংক্রমণ। জি, আমি ওই প্রশ্নে পরে আসবো আপনার কাছে। আমার কাছে স্টুয়ার্ডশিপ, হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মানুষরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বোঝে না, এটা আবার কি জিনিস। তো এটা একটু সহজ ভাষায় আসলে আমরা কেউ তো দোষ গুণের ঊর্ধ্বে না। আমরা যখন বলতেছি যে আমরা কমিউনিটিতে বিভিন্ন যারা রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়াও অনেকে প্রচুর ওষুধ দিচ্ছেন, সেটা নিয়ে আমরা যেমন চিন্তিত, তেমনি হাসপাতালগুলিতেও আমাদের ডাক্তাররা যারা ওষুধ প্রেসক্রাইব করছেন, তাদেরকে একটা সুনিয়ন্ত্রিতভাবে নিয়ম অনুযায়ী ওষুধটা প্রদান করতে হয় এবং সেটা মনিটরিংয়ের জন্য হাসপাতালের যে ব্যবস্থাটা, সেটাকে বলি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ। তার মানে হচ্ছে যে আমাদের ডাক্তাররাও যে প্রতিনিয়ত হাসপাতালে যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সেই অ্যান্টিবায়োটিকগুলি ওনারা সঠিকভাবে দিচ্ছেন কিনা, এটা একটা মনিটরিংয়ের জন্য আমাদের হাসপাতালগুলি থেকে অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ আন্দোলনটা, মানে সঠিক রোগীকে সঠিক সময়ে সঠিক ডোজে ওষুধ দেওয়াটাই হচ্ছে সঠিক রুটে সঠিক ডোজে এবং একটা নির্দিষ্ট সময়। কারণ এটা ছাড়া আপনার ওষুধগুলি মিসইউজ হবে এবং হসপিটালে অ্যান্টিবায়োটিক দেওয়াটা বেশি বাড়বে এবং প্রতিরোধী জীবাণুগুলির সংখ্যা বেশি যাবে। তো হসপিটালে আসলে এক ধরনের একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকা দরকার, যারা এই জিনিসগুলি পর্যালোচনা করবেন এবং মাঝে মাঝে ডাক্তারদের সাথে পর্যালোচনা করবেন এবং আলোচনা করবেন, যাতে তারা একটা সিস্টেম মতো। এবং সেনসিটিভিটি টেস্টটাও খুবই গুরুত্বপূর্ণ। সেনসিটিভিটি টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখন কিন্তু যে হারে আমাদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংখ্যা বেড়ে গেছে, এখানে আমরা কখনোই শিওর হতে পারি না যে কোন অ্যান্টিবায়োটিকটা, বিশেষ করে হসপিটালে যারা আছে তারা অনেক জটিল রোগ নিয়ে আসেন, আমরা কখনোই নিশ্চিত হতে পারি না। সুতরাং আমাদের হাসপাতালগুলিকে কালচার, যেটাকে আমরা বলি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, জীবাণুটা আসলে এই অ্যান্টিবায়োটিকের প্রতি সহনশীল কিনা সেটা দেখেই চিকিৎসা দেওয়া উচিত। যেটা সেন্সিটিভ সেটাই আমরা যেটা সেন্সিটিভ সেটা দেওয়া উচিত। এতে আমাদের যেটা প্রয়োজন, আমাদের হাসপাতালগুলির এই ল্যাবগুলি, যে ল্যাবরেটরিগুলি আছে, তার আমাদের সক্ষমতাটা অনেক বেশি বাড়ানো দরকার এবং ডাক্তারদেরও উচিত আপনার এইভাবে অ্যান্টিবায়োটিক কালচারিং সেন্সিটিভিটির মাধ্যমে ওষুধ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসছি আমি এসএম সাবরিনা ইয়াসমিন আপনার কাছে। হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ফার্মেসি, চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে সমন্বিতভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ বাস্তবায়নে অধিদপ্তরের কী ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে? অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ বাস্তবায়নে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের উদ্যোগ কিন্তু যথেষ্ট না। এখানে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, চিকিৎসক, ফার্মাসিস্ট, ওষুধ কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা সবারই এখানে সমন্বিত একটা অংশগ্রহণ প্রয়োজন। ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। আমরা বাংলাদেশে কোন অ্যান্টিবায়োটিকটা কি পরিমাণ ইউজ হচ্ছে, এটা সার্ভিল্যান্সের মাধ্যমে আমরা মনিটর করে থাকি। এখানে ডক্টর জাকির হাবিব স্যার আছেন, তারা কিন্তু আইডিসিআর থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিল্যান্স করে থাকেন। তারা যেটা দেখেন যে কোন অ্যান্টিবায়োটিক কি পরিমাণ রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আমাদের এই দুইটা ডিপার্টমেন্টের ডাটা কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ, এটা এই প্রোগ্রামটা প্ল্যান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও আপনারা জানেন যে আমরা প্রাণী চিকিৎসায় 34 ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু বাতিল করেছি। এর মধ্যে অ্যাজিথ্রোমাইসিন, ফসফোমাইসিন, কোলিস্টিন এগুলোও আছে। তো এগুলো প্রাণী চিকিৎসায় বাতিল কেন করা হয়েছে? যাতে এই ওষুধগুলো আমরা মানুষের জন্য সেট করতে পারি। প্রাণী চিকিৎসায় অপব্যবহারের কারণে এটা যেন ওইখান থেকে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স জীবাণু প্রতিরোধী গুলো যেন মানুষের ট্রান্সমিটেড না হতে পারে সেজন্য। জি, ধন্যবাদ আপনাকে। তো এছাড়া তো আমাদের ফার্মাসিস্ট যারা ওষুধ বিক্রেতা, তাদের বিষয়ে আপনাদের নির্দেশনাটা কি? আমাদের কঠোর নির্দেশনা সেটা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা আইন অমান্য করা। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
এই প্রেসক্রিপশন ছাড়া তারা অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না, এটাই তাদের কাছে মানে রেগুলেটরি অথরিটি হিসেবে আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন যে আপনাকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন AMR অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাস্তবায়নে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দিষ্ট ভূমিকা কি? ভবিষ্যতে আসলে কোন কোন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে আপনাদের? ওষুধ প্রশাসন অধিদপ্তরের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ, শুধু অ্যান্টিমাইক্রোবিয়াল না, সব ওষুধই নিশ্চিত করা। তো আমরা যে কাজ করছি সেটা হচ্ছে যে আইনেতে একটা শাস্তির বিধান আছে, মাঠ পর্যায়ে আমরা সার্ভিলেন্স চালাচ্ছি, মোবাইল কোড করছি। এছাড়াও আমরা যে ওষুধগুলো আসলে হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বা যেগুলো হচ্ছে আমাদের সেভ করা প্রয়োজন সেগুলো বাতিল করা বা সেগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, এগুলো আমরা করছি। এছাড়া আমরা গত বছর একটা গাইডলাইন ডেভেলপ করেছি, এটা হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ডিসপেন্সিং এবং ডিসপোজাল। যেমন আমরা হাউস হোল্ডে লেফট ওভার অ্যান্টিবায়োটিক যেগুলো থাকে সেগুলো আমরা কি করি, ময়লা আবর্জনার সাথে ফেলে দেই। আবার ফার্মেসিগুলোতে যে লেফট ওভার বা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিকগুলো থাকে, অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধগুলো, সেগুলো কি করি, হয়তো ময়লা আবর্জনার সাথে ফেলে দেয়, ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি তাদের কাছে ফেরত না নেয়। তো এই গাইডলাইনগুলোতে আমরা যে কাজগুলো করেছি, এখানে বলেছি যে তারা আসলে কি প্রক্রিয়ায় এগুলোকে ডিস্ট্রয় করবে, কারণ এগুলো ইনসিনারেটরের মাধ্যমে ডিস্ট্রয় করা ছাড়া কোনো উপায় নেই। এবং আমরা প্রত্যেকটা এলাকায় একটা ড্রপ বক্স স্থাপনের একটা মানে পরিকল্পনা করছি, এটা যাতে সাধারণ মানুষ ড্রপ বক্সে লেফট ওভার অ্যান্টিবায়োটিক গুলো এটা হচ্ছে যে রাখতে পারে। আর গ্রামে গঞ্জের ব্যাপারে মানে গ্রাম এলাকায় কি ধরনের উদ্যোগ আছে আপনাদের? আর গ্রামগঞ্জে বলতে আমরা উপজেলা পর্যায় থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি, কারণ আসলে প্রান্তিক পর্যায়ে তারা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কি, এটা হচ্ছে অপব্যবহার করলে কি হবে, এই বিভিন্ন কোয়ার্ক ডাক্তার থাকেন, তারা র্যান্ডমলি অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব করছেন। তো এটার ফলে কি হবে, এই জিনিসটা কিন্তু তারা হচ্ছে সহজে বুঝতে পারে না। আর এছাড়া আমরা আরেকটা যে কাজ করেছি সেটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ম্যাটেরিয়ালস ডেভেলপ করেছি। আমাদের একটা খুব জনপ্রিয় বই হচ্ছে টিনু মিনু সুপারবাগ কমিক্স বই, এটা আমরা বিভিন্ন স্কুলে অলরেডি 1 লাখ কপি হচ্ছে ডিস্ট্রিবিউট করেছি। এবং আমরা যেটা চাচ্ছি যে আমাদের ফিউচার জেনারেশন তারা স্কুল থেকেই যেন এই জিনিসটা হচ্ছে শিখতে পারে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা। জি, এবং এটা আমাদের আসলে কারিকুলামে ইনক্লুড করাটা খুবই চমৎকার বলছেন। আমি সেটাতে আসতেছিলাম যে কারিকুলামে আমাদের দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। এবার অধ্যাপক ডাক্তার জাকির হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন যে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার কী ধরনের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন? আপনি যদি বাংলাদেশের মানুষের জন্য AMR প্রতিরোধে 5টি স্পেসিফিক পরামর্শ দিতে চান তাহলে সেগুলো কি হবে? শিশু প্রথম প্রশ্নটা আসলে হলো যে শিশু শিশু, এবং বয়স্ক এক্সট্রিম এজ, যেটা যাদের শিশু এবং বয়স্ক যারা, তারা তো আসলে একটু আমাদের সবচেয়ে ভালনারেবল, যাদেরকে বলি ভালনারেবল পপুলেশন। তো বা শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলি কিন্তু বয়স্ক লোকেদের কিংবা অ্যাডাল্ট লোকদের যেভাবে দিই সেভাবে কিন্তু দেওয়া যায় না। শিশুদের, বাচ্চাদের বয়স, ওজন এগুলি দেখে পরিমাপ করে কিন্তু দিতে হয়। তো সুতরাং তাদেরকে এইভাবে ওষুধগুলি দেওয়া হয় এবং তাদের ক্ষেত্রে সতর্কতাটা অবলম্বন করতে হয়। আর বয়স্ক লোকেদের ক্ষেত্রেও সেই ব্যাপারটা থাকে, কারণ বয়স্ক লোকেরা তাদের অনেক নন কমিউনিকেবল ডিজিজ, মানে নন ইনফেকশাস ডিজিজ, সেগুলি দিয়ে আক্রান্ত হয়। কারো ডায়াবেটিস থাকে, কারো হয়তো কিডনিতে সমস্যা থাকে। সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যে ওষুধগুলি আমরা দিই, তো সেই ওষুধগুলি কিন্তু সেভাবে কার্যকর হয় না। তো সেই কার্যকর হয় না, কিন্তু অনেক সময় তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। সুতরাং তাদের ক্ষেত্রে ওষুধ দেওয়াটা আরও সুচিন্তিতভাবে দেওয়া উচিত। এবং অনেক সময় আমাদেরকে এবং আরেকটা গ্রুপ আপনি বললেন, যেটা হচ্ছে গর্ভবতী মহিলা আরও সেন্সিটিভ বিষয়। কারণ হচ্ছে যে তখন একটা মায়ের পেটের মধ্যে যখন একটা বাচ্চা থাকে, তখন যেটা হয় যে ওনার ব্লাড নিয়েই তো বাচ্চাটা পাচ্ছে, তো তখন ওনার ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটার একটা পার্ট ওনার কাছে চলে যায়। ওই ক্ষেত্রে আমরা যদি যুক্তিযুক্তভাবে ওষুধ না দিই, তাহলে সেটা কিন্তু বাচ্চার উপর অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। সেটা তো একটা হবে, জন্মসূত্রে বাচ্চা হয়তো কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। এছাড়া যেটা হতে পারে, গর্ভবতী মহিলার হয়তো অকাল সময় হয়তো গর্ভপাত হয়ে যেতে পারে। তো এই ধরনের কিছু কিছু সমস্যা হতে পারে। তো এদের ক্ষেত্রে আমরা তো এমনিতেই সতর্কতা পালন করব, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নিব না। আর বিশেষ করে শিশু কিংবা গর্ভবতী মহিলা কিংবা আমাদের বয়স্ক যারা আছেন, ওনাদের ক্ষেত্রে কোনোভাবেই এইগুলি নেওয়া যাবে না, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না। তো এটাতে আমাদের সতর্কতা থাকতে হবে। জি, ধন্যবাদ। আমি 5টি পরামর্শ স্পেসিফিকভাবে বলছিলাম রোগীর জন্য, আসলে সাধারণ মানে দর্শকদের জন্য, সাধারণ ডাক্তারদের জন্য, সাধারণ মানুষের জন্য পরামর্শ আসলে একটাই, সেটাই হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা তো আপনি ব্যবহার করবেনই না ডাক্তার পরামর্শ ছাড়া। বিশেষ করে এই যে বয়সটাতে এই গ্রুপ অফ পিপুলের জন্য, এদের ক্ষেত্রে আপনি করতে পারবেন না। আবার একটা হচ্ছে যে
অনেক সময় দেখা যাচ্ছে যে সাধারণ ডাক্তাররাও, রেজিস্টার্ড ডাক্তাররাও কিন্তু অনেক সময় এই ধরনের রোগীকে অ্যান্টিবায়োটিক দিতে চান না। তাহলে এই ধরনের মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে যদি কোনো একটা বয়স্ক ভদ্রলোক, ওনার যদি কোনো অসুখ থাকে কিংবা জটিল অসুখ থাকে, ওনার যদি নন কমিউনিকেবল ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যে কোনো ডাক্তারে আমি হয়তো দেখাতে পারবো না, আমাকে বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমেই তাদেরকে দেখাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে একটা বিশেষ পরামর্শ থাকবে যে এই ধরনের, কিংবা হয়তো কোনো একজন গর্ভবতী মহিলাকে দেখাচ্ছি, তখন গর্ভবতী মহিলার যারা বিশেষজ্ঞ আছেন সেই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়েই তাদেরকে চিকিৎসা করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। এবার সাবরিনা ইয়াসমিন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে একজন সাধারণ নাগরিক, একজন ফার্মাসিস্ট এবং একজন চিকিৎসক, ইতিপূর্বে বলেছেন অলরেডি, এরপরও বলবো যে এই তিনটি পক্ষ যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে এমআর প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি হইতে পারে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। সাধারণ জনগণের যে দায়িত্ব, সেটা আমি বলবো যে আপনারা রেড লেভেল দেওয়া আছে যে ওষুধগুলোতে, সেগুলো অ্যান্টিবায়োটিক, সেগুলো কখনোই প্রেসক্রিপশন ছাড়া সেবন করবেন না, এবং এটা পূর্ণ কোর্স অবশ্যই কমপ্লিট করবেন। কারণ সচেতন হতে হবে পরিবার থেকে। আমার অ্যান্টিবায়োটিক ইচ্ছামতো ব্যবহারের কারণে আমি আমার সন্তানের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো অ্যান্টিবায়োটিক মানে রেখে যেতে পারবো না, তাদের ভবিষ্যৎটাকে আমরা ঝুঁকিপূর্ণ করে তুলছি। এই ব্যাপারে পরিবার থেকে সচেতন হতে হবে। ফার্মাসিস্ট তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ডিসপেন্স করা যাবে না, এটা সরাসরি আইন লঙ্ঘন। এবং চিকিৎসক যারা, স্যার একটু আগে যেটা বলেছেন যে আমাদের অনেক অ্যান্টিবায়োটিক অলরেডি কিন্তু রেজিস্ট্যান্স, সুতরাং অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট যেটা করা, সেটা করে কিন্তু আসলে প্রথমে দেখা উচিত যে কোনগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। সেগুলো প্রেসক্রাইব করে কিন্তু আসলে কোনো লাভ নেই, এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক আসলে প্রেসক্রাইব না করা। জি, ধন্যবাদ আপনাকে। একটি বিশেষ প্রশ্ন আমি ডাক্তার জাকির হোসেন আপনার কাছে পড়ব, যে হাসপাতাল অর্জিত সংক্রমণ, হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন, আপনি এর আগে বলতে চাইতেছিলেন। তো সেই বিষয়টাতে আসছি যে একজন রোগী হাসপাতালে আসলো একটা নির্দিষ্ট রোগ নিয়ে, এসে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার পর দেখা গেল যে হসপিটাল বর্ন একটা রোগে আক্রান্ত সে। তো এই বিষয়টা কি আপনি এটা আসলে আমাদের দেশে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, এবং খুব সংক্ষেপে যদি বলেন। একটা গুরুত্বপূর্ণ এবং একটু জটিল সমস্যা। কারণ হচ্ছে আমাদের হাসপাতালগুলিতে যে পরিবার রোগী থাকে, সেই রোগীগুলিকে আপনার সুন্দরভাবে কেয়ার দিতে হলে যে ধরনের পরিবেশ দরকার, সেটা নিশ্চিত করা খুব আমাদের দেশে খুব মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেক্ষেত্রে যে যদি একটা রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, সেখানে যদি আর একটা অসুখ হয়ে যায়, তাহলে তার কিন্তু আপনার রোগটাও যেরকম প্রলম্বিত হয়, তার ক্ষেত্রে অসুখ, আমাদের দেশের অধিকাংশ মানুষই তো মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকেরাই তো হাসপাতালগুলোতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কষ্টটা অনেক বেড়ে যায়। এবং আরেকটা জিনিসটা যেটা আমি আগে বারবার বলছিলাম, যে হাসপাতালে কিন্তু মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলির একটা জায়গা, সেখানে হাব বলা যায় একটা। তো সেক্ষেত্রে এই জীবাণুগুলি আরও বেশি বৃদ্ধি পায় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মাধ্যমে। এবং আমাদের লো মিডল ইনকাম কান্ট্রি দেশগুলিতে কিন্তু এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন একটা বড় সমস্যা। অনেক উন্নত দেশে তারা এটাকে কমিয়ে ফেলেছে, কিন্তু আমাদের মতো দেশগুলিতে কিন্তু এটা একটা বড় সমস্যা, এটা বড় একটা চ্যালেঞ্জ। তো আমরা যদি আইপিসিটা মেনটেন করি, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলটাকে খুবই জোরদার করি, তাহলে কিন্তু এটা থেকে আমরা অনেকাংশেই আমরা এটা এই সমস্যা। ধন্যবাদ আপনাকে। বলে এই বিষয়ে গণমাধ্যমের কোনো ভূমিকা আছে সাবরিনা ইয়াসমিন? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ অ্যাওয়ারনেসের জন্য গণমাধ্যম সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে থাকে। এই যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন, যারা দেখছেন, তারা কিছুটা হলেও তো বুঝতে পারছেন আইনের বিষয়গুলো কি আছে বা এটার ক্ষতিকর প্রভাবটা কি আছে। সুতরাং গণমাধ্যমের সম্পৃক্ততা, গণমাধ্যমের মাধ্যমে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা এবং মেসেজগুলো সাধারণ জনগণকে দেওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নেওয়ার আগে বলতে চাচ্ছি, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, প্রয়োজন বাস্তব সমাজের বাস্তব চিত্র ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।